গত 4 সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 এবং 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। অর্থাৎ পাবনা 1, জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2, দেয়ার ইলেকশন should be held according to the schedule এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। এখানে গণভোটের একটা ব্যাপার আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই আমাদের চর্চা করেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি একটা গণভোট আছে। সেখানে গণভোট, জুলাই বিপ্লবের কথা আছে, জুলাই চার্টারের বিষয় আছে, অনেকগুলো কিছু জড়িত। যদি কোনো কারণে এই ভোটটি পিছিয়ে যায় তাহলে অনেকগুলো ইস্যু আসলে সেটিসফাইড করা যাবে না, অনেকগুলো ইস্যু আসলে সমাধান করা যাবে। সেটাকে সামনে রেখে যেহেতু সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত হওয়ার কারণে ওনারা জাতীয় এবং ন্যাশনাল ইন্টারেস্টকে প্রায়োরিটি দিয়েছেন, সেই কারণে পূর্বের শিডিউলটা বহাল রেখেছে। প্রার্থিতা ফিরে পেতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা 6ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে। সকাল 10টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হয় আপিল শুনানি। ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর 381 থেকে 480 পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন দুপুরে 1 ঘণ্টা বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন। এর আগে বুধবার শুনানির 5ম দিনে 100টি আপিলের শুনানি শেষে 73টি মঞ্জুর, 17টি নামঞ্জুর এবং 10টি আপিল অপেক্ষমান রাখা হয়। মোহাম্মদ মামুন বিন আব্দুল মান্নান, তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী, ময়মনসিংহ 9 নান্দাইল আসনের একজন প্রার্থী। তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল রিটার্নিং অফিসার 1% ভোটারের গরমিলে থাকার কারণে। সেই একটা অভিযোগ এনে আজকে নির্বাচন কমিশন আমাদের আপিল মঞ্জুর করে রিটার্নিং অফিসারকে নির্দেশনা দিয়েছেন ওনার মনোনয়নপত্র গ্রহণ করতে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল প্রস্তাবকারী স্বাক্ষরের গরমিলের কারণে। আলহামদুলিল্লাহ আজকে মাননীয় কমিশন আমাদের মনোনয়নকে বৈধতা দিয়েছেন। জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য এবং জাতীয় পার্টির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীতভাবে একটা চক্র বিভিন্নভাবে মুভ করছে, মিছিল মিটিং করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই মবতন্ত্রকে বন্ধ করতে হবে। এদিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দুপুর 12টা 40 দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন ভবনে প্রবেশ করে। পরে সালাউদ্দিন আহমদ বলেন, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বিগ্ন বিএনপি। নির্বাচন কঠিন না করে ভোটাররা যেন সহজে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ইসিকে। এছাড়া কিছু আইনি বিষয় এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান এই বিএনপি নেতা। প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে, সহজ হয়। সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমরা বলছি পুনর্বিবেচনা করা দরকার। দর্শক, আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর রয়েছেন নির্বাচন কমিশনে, আমরা তার সাথে যুক্ত হয়ে জেনে নেওয়ার চেষ্টা করব সার্বিক বিষয়ে। ইলিয়াস, সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক এবং মনোনয়নপত্র বাছাই শুনানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। আপনি জানেন যে আজকে ষষ্ঠ দিনের মতো যে আপিল শুনানি চলছে, যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তাদের প্রার্থিতা ফিরে দেওয়ার জন্য যে ষষ্ঠ দিনের মতো আজকে আপিল শুনানি চলছে। এর মধ্যে আজকে মধ্যাহ্নভোজ পর্যন্ত 23 জনের আপিল মঞ্জুর করা হয়েছে এবং 14 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে, প্রার্থিতা নামঞ্জুর করা হয়েছে এবং 13টি পেন্ডিং রয়েছে। আপনি জানেন যে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য একটি প্রতিনিধি দল নিয়ে এখানে এসেছিলেন, এসির সঙ্গে যে বৈঠক করেছেন। নির্বাচন কঠিন না করে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে নির্বাচন কমিশনের সাথে 1 ঘন্টারও বেশি সময় তিনি আলোচনা করেছেন, মিটিং করেছেন। 4 সদস্যের যে প্রতিনিধি দল এখানে এসেছিলেন। বৈঠক শেষে তিনি এমনটি জানিয়েছেন এবং তিনি আরও যেটা জানিয়েছেন যে পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হয়, তাই সব মার্কা না রেখে এখানে যারা প্রার্থী হচ্ছেন সেই প্রার্থীদের ছবি এবং মার্কাটাকে সংযুক্ত করার বিষয়ে ইসিকে তারা স্পষ্ট জানিয়েছেন। এবং এছাড়া আরও যেটা জানিয়েছেন যে পোস্টাল ব্যালট নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে বা শুনছেন, এতে বিএনপি আসলে বিভ্রান্ত। এছাড়া পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ড নিয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। পোস্টাল ব্যালটের ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি উদ্বিগ্ন, ব্যাখ্যা যেতে ইসিকে আহ্বান জানিয়েছেন। এছাড়া সকাল থেকে যে শুনানি চলছে, এখন পর্যন্ত দুপুরে মধ্যাহ্ন ভোজের সময় 1 ঘন্টা বিরতি ছিল, বিরতির পরে আবার শুনানি চলছে। প্রার্থীরা বের হয়ে যেটা বলছেন যে ইসি আসলে সুষ্ঠু বা ন্যায় বিচার করছেন, যারা প্রার্থীতা ফিরে পাচ্ছেন তারা বলছেন যে ন্যায় বিচারই করছেন ইসি। এবং দুপুর মধ্যাহ্নভোজের পরে এখন পর্যন্ত শুনানি চলছে। এটা গত 10 তারিখ থেকে শুরু হয়েছে এবং 18 তারিখ পর্যন্ত চলবে। এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে সর্বশেষ। নাদিয়া। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস মাহবুব। চলে যাব পরের সংবাদে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভারতে বসে একটি মহল নানামুখী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অসহায় শীতার্তদের মধ্যে শীতের কাপড় বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। জানান, শেখ হাসিনা শুধু গণহত্যা করেছে, তবে ভালো নির্বাচন দিতে পারেনি। তাই এই নির্বাচনকে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটি ব্যাঘাত ঘটবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুব জরুরি বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। নির্বাচনের আগেই তাদের পক্ষে কথা বলেছে সেই দলটি এনসিপি। তারা বলতে পারে তাদের অবস্থানের কথা, তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে, আমি তাদের সঙ্গে একমত। স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুবই জরুরি। সবার জন্য সুযোগ সুবিধা খুবই সমান হওয়ার দরকার। তারা যদি এটি মনে করে থাকে, তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক, সব সময় অবারিত। তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে হবে। যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয়, তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি বাদ কি বাদ, শুধু কথা বলার জন্য এই কথা বলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন। গত 25 ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার দাখিল করা চার্জশিট গ্রহণের বিষয়ে বাদীপক্ষ নারাজি দেওয়ায় এই বিষয়ে আদেশ অপেক্ষমান রেখেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে চার্জশিট পর্যালোচনার শুনানি হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষ চার্জশিট গ্রহণের পক্ষে মত দিলেও মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করেন। বাদীপক্ষের নারাজি আবেদন বিবেচনায় নিয়ে চার্জশিট গ্রহণ সংক্রান্ত বিষয়ে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ না দিয়ে সিদ্ধান্ত অপেক্ষমান রাখেন। এর আগে মামলার রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য আদালত ৩ জন আইনজীবী নিয়োগ দেন। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেছেন তাদের আইনজীবীরা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ার 6 জনকে হত্যা এবং মরদেহ পোড়ানোর মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। এই 2 মামলায় 9 আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে। এছাড়া মানবতা বিরোধী অপরাধে আরও 4 মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ 18 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। প্রবাসী শ্রমিকদের নিয়ে মুখে অনেক বাহবা দিলেও তাদের জীবনমান নিয়ে কোনো কাজ করা হয় না বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে যোগ দিয়ে কথা বলেন তিনি বলেন, প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী কাঠামো দাঁড় করানো দরকার। এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারাই প্রত্যাগত প্রবাসী শ্রমিকদের নিয়ে যেন কাজ করে, এই আশাও ব্যক্ত করেন নজরুল ইসলাম খান। আমাদের এই প্রবাসী প্রত্যাগত প্রবাসী তারা নিঃস্ব হয়ে যাবে। আমি আশা করব যে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দল তারা প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন। দেশের আইন, দেশের প্রচলিত ব্যবস্থা, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সুযোগ আছেই অলরেডি, তার আলোকে তারা কিছু পরিকল্পনা করবেন। এমনকি তারা এই প্রস্তাবও করতে পারেন যে বিদ্যমান আইন বা বিদ্যমান বিধান বা বিদ্যমান ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যায় যাতে প্রত্যাগত প্রবাসীরা উপকৃত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আগামীকাল নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত এই শোক সভায় রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এই উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। শোক সভাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে, তবে তারা কোনো বক্তব্য রাখবেন না। খালেদা জিয়ার পরিবারের সকল সদস্যরা এতে উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও থাকবেন নাগরিক শোক সভায়। এতে নাগরিক শোক সভায় সভাপতিত্ব করবেন সাবেক বিচারপতি সৈয়দ জে আর মোদাসির হোসেন। কিন্তু তাহারা এই কমিটির পক্ষ থেকে আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ অবস্থান বজায় রাখবেন। এবং আমরা আপনাদের জন্য এখনই আমরা অ্যাসাইনমেন্ট পত্র দেব। এই অ্যাসাইনমেন্ট পত্র ছাড়া কেউই আসতে পারবেন না। নাগরিক সমাজের পক্ষ থেকে একটা দায়িত্ব থেকে যায় তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করার, তার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করার এবং তার শিক্ষা থেকে অনুপ্রেরণা নেবার, পথনির্দেশ নেবার। সেই জন্যই নাগরিক সমাজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আয়োজনটি হবে আগামীকাল দুপুর 2:30টায় সংসদের দক্ষিণ প্লাজায়।
বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশও আছে। সংবাদ মাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ায় যাচাই বাছাই পরীক্ষা পুনর্নিরীক্ষণ করবে। এ সময় যেন এই ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিক্ট বলেছেন, মন্ত্রণালয় তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন করছে। ফলে এই ৭৫ দেশ থেকে অভিবাসন স্থগিত রাখা হবে। বিদেশি নাগরিক হয়েও যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ সুবিধার উপর নির্ভর করবেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকে বাংলাদেশি প্রবাসীরা। ২০২৫ সালের নভেম্বরে বিশ্বজুড়ে বিভিন্ন দূতাবাসে একটি নির্দেশনা দিয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে কনসুলার অফিসারদের অভিবাসন আইনের তথাকথিত পাবলিক চার্জ বিধানের অধীনে নতুন যাচাই বাছাই নিয়মগুলো কঠোরভাবে পালনের জন্য বলা হয়। গত বছরের জুন মাসে মোট ৪৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয় আরও ৭ দেশের ওপর। নতুন নিষেধাজ্ঞার আওতায় আসা দেশগুলোর অধিকাংশই আফ্রিকা মহাদেশের। এছাড়া রয়েছে আফগানিস্তান, রাশিয়া, ব্রাজিল, পাকিস্তান, কুয়েত, থাইল্যান্ড, মিশর, ইরান, ইরাক, উরুগুয়ে, ভুটান, নেপাল ও মিয়ানমারও। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যে চলমান অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে। শুল্কায়ন, জটিলতা এবং সীমান্তে পণ্য খালাসে দীর্ঘশত্রুতার কারণে কমে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বড় ধস নেমেছে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আদায়ে। প্রতিনিধি মুস্তাফিজুর রহমান সুমনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের আরেকটি রিপোর্ট। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৬ মাসেই রাজস্ব ঘাটতির চাপে পড়েছে বেনাপোল কাস্টমস হাউস। এই সময় রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪,১৩৩ কোটি টাকা, তবে আদায় হয়েছে মাত্র ৩,১২০ কোটি টাকা। ফলে ৬ মাসেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১,০১৩ কোটি টাকা। একই সঙ্গে কমেছে আমদানি বাণিজ্যের গতি। ২০২৫ সালে বেনাপোল বন্দর দিয়ে মোট আমদানি হয়েছে ১৮,৬৩,০০০ মেট্রিক টন পণ্য, যা আগের বছরের তুলনায় প্রায় ১,৭৮,০০০ মেট্রিক টন কম। বিশেষ করে উচ্চ শুল্কযোগ্য শিল্প কাঁচামাল, ইলেকট্রনিক্স এবং বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। বেনাপোল কাস্টমস হাউসে শত শত কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। তার বিশেষ কারণ বলে আমরা যেটা মনে করি, সেটা হলো ভারত বাংলাদেশের যে বাণিজ্যিক একটা সুসম্পর্কের যে টানপোড়েন আছে, এটা মূল কারণ। ৫ই আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। অবনতির কারণে আমদানি রপ্তানি কিছুটা কম হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, সীমান্তে পণ্য খালাসে বিলম্ব, শুল্কায়ন প্রক্রিয়ার জটিলতা এবং অতিরিক্ত ব্যয়ের কারণে অনেক আমদানিকারক বিকল্প বন্দর ব্যবহার করছেন। এতে বেনাপোল বন্দরের কার্যক্রম যেমন কমেছে, তেমনি কমেছে সরকারের রাজস্ব আয়ও। দুই দেশের সাথে সম্পর্ক উন্নতি করলে বা উন্নতি হলে যে রাজস্ব ঘাটতি, এটা কেটে যাবে। ভারত এবং বাংলাদেশের যে ভিসা যাওয়া আসার ক্ষেত্রে যে পাসপোর্ট যাত্রী বা ভিসা বা সরজমিনি যে ভারতের বিভিন্ন প্রভিন্স থেকে যে মালামাল বাংলাদেশে আমদানি রপ্তানি হয়, এক্ষেত্রেও যাওয়া আসার এই বাধাগ্রস্তের কারণেও আমদানি রপ্তানি কমেছে। সংশ্লিষ্টদের মতে, দ্বিপাক্ষিক বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বন্দর ব্যবস্থাপনায় গতি না এলে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের সংকট আরও গভীর হতে পারে। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উত্তরে হিমেল হাওয়া গত কয়েকদিন ধরে এই জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও শিশির বিন্দুর সঙ্গে তীব্র শীতের কারণে এই জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষেরা। সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং
বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার। গত কয়েকদিন ধরে এখানে কনকনে শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জেলার গ্রাম এবং শহরের সড়ক মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।